ওকে, আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের স্ট্যাটিস্টিক্স মডিউলের দ্বিতীয় ভিডিওতে। তো আমরা আজকে কথা বলবো যে স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশন নিয়ে কথা বলবো। এরপর কিছু কিওয়ার্ড আছে, কিছু টার্মিনোলজি আছে, যেমন পপুলেশন, প্যারামিটার, স্যাম্পল, স্ট্যাটিস্টিক। এরপর কিছু ওয়ার্ক ফ্লো আছে স্ট্যাটিস্টিক্সের, ওইগুলো নিয়ে আমরা আজকে শর্টলি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যে স্ট্যাটিস্টিক্সের ডেফিনিশনটা, তো ইনভেস্টোপিডিয়ার মতে স্ট্যাটিস্টিক্স হচ্ছে গিয়ে এ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স দ্যাট ইনভলভস দ্য কালেকশন, ডেসক্রিপশন, অ্যানালাইসিস অ্যান্ড ইনফারেন্স অফ কনক্লুশনস ফ্রম কোয়ান্টিটেটিভ ডাটা। তো এখানে বলা হইতেছে যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে গিয়ে একটা ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড যেখানে আমরা কি করতেছি, আমরা কোয়ান্টিটেটিভ ডাটা থেকে প্রথমে ডাটাটা কালেক্ট করতেছি, এরপর ওইটাকে ডিসক্রাইব করতেছি, এরপর ওইটার একটা অ্যানালাইসিস করতেছি, এরপর যে অ্যানালাইসিসটা করছি ওইটা থেকে আমরা ইনফারেন্স ড্র করে একটা কনক্লুশন অথবা একটা ডিসিশন মেক করে দিতেছি। তো এই পুরা ওভারঅল প্রসেসটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স। ওকে, এখন আমরা কথা বলবো যে পপুলেশন নিয়ে অ্যান্ড স্যাম্পল নিয়ে। তো পপুলেশনটা কি? পপুলেশন হচ্ছে গিয়ে যে আপনি যে টপিকে কাজ করতেছেন, ওই টপিকের লাইক সব ডাটা, ঠিক আছে? ওই টপিকের সব ডাটা নিয়ে যেটা হবে সেটাকে আমরা পপুলেশন বলি। ওকে? তো পপুলেশন হচ্ছে গিয়ে লাইক অল দ্য ডাটা। ওকে? এখন সব ডাটা থেকে আপনি যদি কোনো সামারি ড্র করেন, যেমন মিন অথবা মিন মানে হচ্ছে কি এভারেজ, মিন অথবা এভারেজ যদি আপনি ক্যালকুলেট করেন, তো তখন এই মিন বা এভারেজকে আমরা প্যারামিটার বলি। ঠিক আছে? আমরা ওইটাকে প্যারামিটার বলি। অ্যান্ড এইটার উদাহরণটা কি হইতে পারে? তো এটার উদাহরণটা এরকম হইতে পারে যে ধরেন আপনি একটা পিজ্জা শপের মালিক। ওকে? অ্যান্ড আপনার কাছে সব ডাটা আছে। অ্যান্ড আপনি জানতে চাইতেছেন যে আপনি এভারেজে কয়টা পিজ্জা সেল করতেছেন। ঠিক আছে? অন এভারেজ আপনি ডেইলি কতটা পিজ্জা সেল করতেছেন। তো আজকে আপনি অন এভারেজ সেল করছেন 40টা পিজ্জা। কিন্তু আগামীকালকে আপনি কতটা পিজ্জা সেল করবেন, এটা আপনি কিভাবে জানবেন? তো এটা আসলে অল দ্য ডাটা ইউজ করে আসলে জানাটা মুশকিল। তো এজন্য আমরা কি করি? আমরা অল দ্য ডাটা থেকে এ স্যাম্পল অফ ডাটা আমরা নেই। যেমন আমরা লাস্ট ক্লাসে বলতেছিলাম যে আমার একটা বিজনেস আছে। ওই বিজনেসে 1,00,000 কনজিউমার বা 1,00,000 ক্লায়েন্ট আছে। কিন্তু আমার দরকার নাই 1,00,000 ক্লায়েন্টের ডাটা কালেকশন করার। আমি 1,00,000 ক্লায়েন্টের মধ্যে একটা স্যাম্পল অফ দোজ ক্লায়েন্ট এর ডাটা আমি কালেক্ট করব অ্যান্ড ওই স্যাম্পলের ডাটা আমি অ্যানালাইসিস করে আমি ওই 1,00,000-এর উপর ওইটাকে ইনফার করব বা 1,00,000-এর উপর আমরা ওই সামারাইজ করে বলবো। তো ব্যাপারটা হচ্ছে কি যে এখানে স্যাম্পলটা কি হইতে পারে? আমার এই যে স্যাম্পলটা হচ্ছে গিয়ে, তো স্যাম্পলের সবচেয়ে ইজি ডেফিনেশন হচ্ছে গিয়ে এ পার্ট অফ দ্য পপুলেশন। স্যাম্পল হচ্ছে গিয়ে এ পার্ট অফ দ্য পপুলেশন। একদম সিম্পল জিনিস। তো এখন স্যাম্পল থেকে আমরা যেসব সামারি স্ট্যাটিস্টিক্স, আমরা যেসব সামারি টাইপের জিনিসগুলা ক্যালকুলেট করব, যেমন এভারেজ কিংবা মিডিয়ান, কিংবা মোড, তো এগুলাকে বলা হয় স্ট্যাটিস্টিক। ঠিক আছে? এগুলাকে বলা হয় স্ট্যাটিস্টিক, নট স্ট্যাটিস্টিক্স। এগুলাকে বলা হয় স্ট্যাটিস্টিক। তো আমরা আবার একটু রিক্যাপ করি। আমরা বলতেছি যে পপুলেশন থেকে আমরা যদি কোনো সামারি টাইপের জিনিসপত্র ক্যালকুলেট করি, যেমন এভারেজ অথবা মিন, মিডিয়ান, মোড, তো তখন ওইটাকে আমরা বলি প্যারামিটার। কিন্তু স্যাম্পল থেকে আমরা যদি কোনো সামারি টাইপের জিনিসপত্র ক্যালকুলেট করি, তো তখন আমরা ওইটাকে বলি স্ট্যাটিস্টিক। অ্যান্ড এই স্ট্যাটিস্টিক ইউজ করে আমরা কিন্তু ফিউচার প্রেডিকশন বা ফিউচারের একটা আমরা নলেজ আসলে দিতে পারি। যেমন ধরেন এগেইন ওই আগের পিজ্জা শপের এক্সাম্পলটা, যে আপনার কাছে লাস্ট উইকের আপনার কাছে লাস্ট উইকের
কতটা আপনি পিজ্জা সেল করছেন সবগুলার ডাটা আছে লাস্ট উইকের। তো আপনি ওই লাস্ট উইকের ডাটা থেকে আপনি এভারেজ ক্যালকুলেট করে আপনি একটা আন্দাজ লাগাইতে পারেন কিংবা আপনি ইনফার করে বলতে পারেন যে যেহেতু লাস্ট উইকে আমার পার ডে ধরেন 50 পিসেস অফ পিজ্জা আমার সেল হইছে, তো আমি আম আশা করতেছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তো তাহলে এই উইকেও আমার অন এভারেজ অ্যারাউন্ড 50 পিজ্জা সেল করতে পারবো। ঠিক আছে? এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে স্যাম্পল থেকে আমরা যে সময় স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করে আমরা যে সময় ইনফার করতেছি পপুলেশনের উপর কিংবা ডিসিশন মেক করতেছি পপুলেশনের উপর, তখন কিন্তু আমরা সার্টেনলি বলতেছি না যে আমার আহ, এই নাম্বারটা মানে এই নাম্বারটাই হবে। যেমন আমি এভারেজ বের করছি যে আমার লাস্ট 7 ডেইজের পিজ্জা সেল থেকে আমি এভারেজ বের করছি যে অন এভারেজ প্রত্যেকদিন 50টা পিজ্জা সেল হইতেছে। তো আমি আসলে বলতেছি না যে আগামী 7 দিনও আমার ওই 50টা পিজ্জাই সেল হবে। আমি বলতেছি যে আগামী 7 দিন আমি আশা করতেছি যে আমার 50টার মতো পিজ্জা সেল হবে। তো এখানে আসলে স্ট্যাটিস্টিকের মাধ্যমে আমি আসলে কিছু সার্টেন করে দিতেছি না। কিন্তু আমি একটা নাম্বার আসলে তুলে ধরে দিতে পারতেছি। অ্যান্ড যেটা আসলে আমাদের এই রিয়াল লাইফে ডিফারেন্ট বিজনেসে ডিফারেন্ট প্রবলেমে আসলে সলিউশন করতে আর কি অনেক হেল্প করে। কারণ আমি একটা গ্যাস নাম্বার পাইতেছি যে 50। সো আসলে যদি 50 যদি না হয় তাহলে কি হবে? তাহলে ধরেন 50 এর আশেপাশের নাম্বার হবে। হয় 50 এর কম হবে লাইক 42, 46 অ্যান্ড ধরেন খুবই মানে কোনো একটা লাইক বেশি যদি দুর্যোগ হয় তাহলে ধরেন এটা কমে এসে 35 বা 36 এ আসতে পারে। অথবা ধরেন আ কোনো একটা ইভেন্ট হইছে, কোনো একটা প্রোগ্রাম হইছে যেটার জন্য সেলটা রাইজও হইতে পারে। রাইজ হয়ে 50 থেকে আ 60, 75 এরকমও হইতে পারে। সো আমরা জাস্ট একটা নাম্বার পাইতেছি আম বাই ইউজিং আওয়ার লাইক স্যাম্পল ডাটা অ্যান্ড ওই নাম্বার দিয়ে আসলে আমরা মানে আমাদের অরিজিনাল পপুলেশন লাইক আমরা অ্যান্ড অরিজিনাল পপুলেশনের উপর আমরা ইনফার করে বলতে পারতেছি। এখন স্ট্যাটিস্টিক্স এর আসলে কিছু ওয়ার্ক ফ্লো আছে। ঠিক আছে? যে আমরা যে সময় একটা ডাটা পাবো অ্যান্ড ধরেন ওই ডাটা নিয়ে আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হলে সবার আগে কি করতে হবে আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করতে হবে। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি থাকে? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে গিয়ে সামারি স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে গিয়ে এটার আরেকটা নাম। অ্যান্ড সামারি স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে আমরা মিন অর এভারেজ, এরপর মিডিয়ান, মোড অথবা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে অন্য ক্যাটাগরি। তো আমরা মিন, মিডিয়ান, মোড এইসব আমরা ক্যালকুলেট করতে পারি। তো এগুলা পড়তেছে আমার ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের আন্ডারে। সেকেন্ডলি আমরা কি করতে পারি? সেকেন্ডলি আমরা করতে পারি যে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস আসলে মেইনলি মূলত আমরা করি ফর ক্যাটেগরিক্যাল ডাটা। ঠিক আছে? ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আসলে আমরা করি ফর নিউমেরিক্যাল ডাটা। আর নিউমেরিক্যাল ডাটা অ্যান্ড ক্যাটেগরিক্যাল ডাটা নিয়ে আমরা আগামী পর্বতে আলোচনা করব। তো আপাতত একটু মাথায় রাখেন যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আমরা মেইনলি করি নিউমেরিক্যাল ডাটার জন্য অ্যান্ড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করি আমরা ক্যাটেগরিক্যাল ডাটার জন্য। ওকে। এরপর আরেকটা জিনিস আমরা করি সেটা হচ্ছে গিয়ে যে আমরা ডিস্ট্রিবিউশন চেক করি। ঠিক আছে? আমরা ডিস্ট্রিবিউশন চেক করি ডাটা ডিস্ট্রিবিউশন যে ডাটাটা আসলে নরমালিটি ফলো করতেছে কিনা অ্যান্ড ডাটাটা আসলে স্কিউড কিনা, মিন কি মিডিয়ান থেকে বড় কিনা। তো এইসব জিনিস। তো এখন হয়তো আমি জাস্ট একটা হাই লেভেল ওভারভিউ দিতেছি, এইজন্য শুরুতে একটু কঠিন লাগতে পারে। বাট চিন্তা করার কোনো কারণ নাই। কারণ এই সবগুলা জিনিস আমি সামনের পর্বগুলোতে একদম ভেঙে আমি বুঝাবো। তো ডিস্ট্রিবিউশন অথবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এরপর আমরা আম হাইপোথেসিস টেস্টিং করি। হাইপোথেসিস টেস্টিং, হাইপোথেসিস টেস্টিং। এরপর আমরা আম এখন হাইপোথেসিস টেস্টিং থেকে আমরা সামটাইমস কনফিডেন্স ইন্টারভাল এরপর পি ভ্যালুর মাধ্যমে এগুলা থেকে আমরা ডিসিশন মেক করি।
ইন্টারভাল পি ভ্যালু। এরপর আমরা রিগ্রেশন করি, রিগ্রেশন অথবা কোনো আদার এমএল টেকনিক্স আমরা ইউজ করি। তো এটা হচ্ছে গিয়ে একটা জেনারেল স্ট্যাটিস্টিক্স ওভারফ্লো, যে ধরেন আপনাকে একটা ডাটা দিয়ে বলা হলো যে আপনি ডাটাটা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করে দেন। তো আমরা জেনারেলি প্রথমে এটার যেসব নিউমেরিক্যাল ডাটা আছে ওইগুলার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা ক্যালকুলেট করি, পাওয়ার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করি, এরপর ডাটা ডিস্ট্রিবিউশনের আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি, এরপর হাইপোথিসিস টেস্টিং করি। হাইপোথিসিস টেস্টিংয়ে আমরা ভেরিয়েবল বা ডাটা আসলে একটা একটা স্পেসিফিক নাম্বার থেকে কত কম বা বেশি ওইটা টেস্টিং করি, অথবা ২টা বা ৩টা ডিফারেন্ট ডাটা ভেরিয়েবলের মধ্যে আমরা কম্পেয়ার করে টেস্টিং করতে পারি। এরপর কনফিডেন্স ইন্টারভাল এন্ড পি ভ্যালুর মাধ্যমে আমরা ওই উপরে যে টেস্টিংটা করতেছি ওইটার একটা ডিসিশন মেকিং এর একটা আমরা প্যারামিটার পাই, যেটার উপর বেস করে আরকি আমরা ডিসিশন মেকিংটা আমরা করতে পারি। অ্যান্ড টেস্টিং করার পর আমরা রিগ্রেশন করি। তো রিগ্রেশন অথবা এমএল টেকনিক্স আমরা আসলে এপ্লাই করি মূলত প্রেডিকশনের জন্য, যে আমার কাছে একটা সেট অফ ডাটা আছে। তো এখন আমি আসলে দেখতে চাইতেছি যে এই সেট অফ ডাটার যে মেইন যে ভেরিয়েবল অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, ওইটা আম অন্য আদার কোনগুলা ভেরিয়েবল এড করলে ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ভালো করে মোর প্রিসাইসলি অথবা মোর অ্যাকুরেটলি প্রেডিক্ট করতেছে। তো এটার যে ধারণা ওইটা আমরা আসলে রিগ্রেশন অথবা আমার ডাটার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট এমএল টেকনিক্স আমরা ইউজ করে পেতে পারি। সো ওভারঅল এই হইতেছে গিয়ে একটা